ঈশানকে এবার চরম শাস্তি শোনালো ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারাই দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী ঘাড় ধাক্কা দিয়ে কুসুমকে বাড়ি থেকে বার করে দেয়, ঠিক সেই মুহূর্তেই গাঙ্গুলি বাড়ির দরজা লাগানোর সময় দেবলীনা বলতে থাকে যে কেমন দিলাম, এবারও যদি তোমার শরম না হয় তাহলে আর কোনোদিনও হবে না, কুসুম জাস্ট গেট আউট। ঠিক সেই মুহূর্তে যখন ঈশানের হয়ে আয়ুষ বলতে থাকে যে মা তুমি প্লিজ ঈশানেরকে এরকম করে দোষারোপ করো না, আসলে ঈশানের কোনো এর মাঝখানে কোনো রকম কোনো দোষ নেই। অন্যদিকে ইন্দ্রাণী ঈশানের কথায় সাপোর্ট করার নিয়ে আয়ুষকে থামিয়ে দিয়ে বলে থাকে যে থাক আয়ুষ, তোমার আর ওর তরফদারি করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যে রীতিমতো আমার নজরে ভালো ছেলে এবং সেই জিনিসটারই যে তুমি ভালো করে ফায়দা উঠাও সেটা আমার কাছে এতক্ষণে সুস্পষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি আজকে যে পরিমাণে আমাকে ঠকিয়ে তুমি আমাকে যে কষ্ট দিয়েছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, এবং এরপর থেকে তোমার উপর বিশ্বাস করতে হলেও হয়তো বা আমাকে দুবার ভাবতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মা ভাইটাকে কেন বোকাঝোকা করছো বলো তো, তোমার যা বলার তুমি আমাকে বলো, এবং কুসুমকে তুমি ঘাট ধাক্কাতে বার করে দিলে এটার কী কারণ বলো তো? কারণ কুসুম তো আমাদের বিপদে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের বিপদ শুনে ও আমাদেরকে বিপদের হাত থেকে উদ্ধার করার একটা উপায় খুঁজে দিয়েছে, যেমনটা কিনা ইনভেস্টার্সরা যখন এসেছিলো তখনও করেছিল। কিন্তু তা সত্ত্বেও তুমি অহেতুকি ও বাইরের লোক বলে ওর উপরে কেন জেদ মেটালে সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, যা কিছু করেছে সেটার মধ্যে তোমার ছেলের ভুল ছিল, কিন্তু কুসুমের কোনো রকম কোনো দোষ ছিল না। এতে করে তুমি কুসুমকে দোষী সাব্যস্ত করে ঘাট ধাক্কা দিয়ে বার করে কোনোভাবেই কোনো কাজ ঠিক করোনি, এতটুকু অন্তত আমি তোমাকে বলে দিতে পারি, এবং আমি চাইবো যে তুমি ওকে সসম্মানে আবারও এ বাড়িতে ফিরিয়ে আনো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তাহলে রাজশেখর এর মধ্যে তো সবথেকে বেশি দোষ যদি কারো হয়ে থাকে সেটা হলো ঈশানের, তাই তো? তাহলে ঈশানের তো অবশ্যই এটার জন্য শাস্তি পেতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো, কিন্তু তার সত্ত্বেও তোমাকে যে কোনো মূল্যে কুসুমকে ফিরিয়ে আনতে হবে এবং সসম্মানে, কারণ ওর এর মাঝখানে কোনো রকম কোনো দোষ ছিল না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে তুমি শাস্তি চাও তো আমার ক্ষমা আর বিনিময়ে তুমি যদি আমার কাছ থেকে শাস্তি চাও তাহলে তোমাকে আমি একটা চরম শাস্তি শোনাবো আজকে। তুমি দেবলীনাকে একদম সহ্য করতে পারো না তাই না? তার জন্য তো দেবলীনাকে তুমি কুসুমের সামনে বারবার করে ছোটো করার চেষ্টা করো। তাই আমি ঠিক করে ফেলেছি ঈশান, আর তোমাকে বিন্দুমাত্র আমি সময় দেবো না, এবং কালই তোমার এবং দেবলীনার আশীর্বাদের অনুষ্ঠানটা আমি সেরে ফেলবো, এবং এর পরবর্তীতে তুমি যদি কোনোভাবে আমার কথা নড়চড় করার চেষ্টা করো বা কোনোভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাও এই এঙ্গেজমেন্টের কথা শুনে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এবং এর জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু আয়ুষকে নিতে হবে, এবং এর জন্য শাস্তিও কিন্তু আয়ুষকেই পেতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলে থাকে যে মায়ের সব কিছু বড্ড বেশি তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে না, কারণ হাজারো বিয়ে একটা গোটা জীবনের বিষয় বলে কথা। এখনও পর্যন্ত দেবলীনা এবং ঈশান একে অপরকে কত দিনই বা হয়েছে যে একে অপরকে চেনে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ আন্টি, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত, কারণ যা দেখা যাচ্ছে যে এই কুসুম নামক মেয়েটা রীতিমতো ঈশানের মাথাটা চিবিয়ে খাচ্ছে এবং আমার বিরুদ্ধে ঈশানকে ক্রমশই উস্কে যাচ্ছে। এরকমটা যদি চলতে থাকে তাহলে তো দেখা যাবে যে আমাকে এই বাড়ির বউ হওয়ার অধিকারটা হারিয়ে ফেলতে হবে, সেটা নিশ্চয়ই আমি কোনোভাবে জানি না। তাই আন্টি আমি একদম রাজি আছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।